ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে এই লড়াইয়ের প্রথমে আছে আমাদের সব্যসাচী চ্যাটার্জি। আমি ওকে চিনি। আমার ব্যক্তিগতভাবে আমার একটা সমস্যা হয়েছিল। এই সরকার এমন একটা সরকার, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মানুষ গণতান্ত্রিক অধিকার করেন না, কথা বলতে পারবেন না, আপনি সংখ্যা শুরু করতে পারবেন না। সে ছাত্র যুবক মহিলা কৃষক নিরক্ষর মানুষজন সরকারি কর্মচারী হোক, যে দেশের মানুষের আপনি এই সরকারের বিরুদ্ধে বলতে পারবেন না। এই সরকারের যে অন্যায়, এই সরকারের যে নীতি তার বিরুদ্ধে আপনি সুচারিত হতে পারবেন না। তাহলেই আপনার কপালে হয় জেল, না হলে সকল সরকারি কর্মচারী হলে মাইনে কাটা, না হলে দুরক্ষণে বদলি। এই সমস্ত ঘটনা এই সরকার ঘটিয়ে চলেছে। 2011 সালে এই সরকার পশ্চিমবাংলায় আসার পরে একটা স্বেচ্ছাচারী, একটা স্বৈরতান্ত্রিক আমরা দেখেছি অতিথি হয়। আমরা জানি আজকে আমি আপ্লুত। আমার এই দীপশিতা ঘর যে মেয়েটি আছে বাড়িতে নেতা হয়েছে, আমার মনে পড়ছে সেই দিনের কথা। সেই 75, 76, 77 খুব ছোট আমি। এই স্বাধীনতা গণতন্ত্র সমস্ত সেই পতাকা, যে পতাকা নিয়ে এই দীপশিতা লড়াই করছে দিল্লির বুকে পশ্চিম বাংলায়। এই পতাকার অগ্রগতির জন্য, এই পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম সেই স্কুল জীবন থেকে। আজকে এখানে শিবানীদি আছে, শিবানীদির পর গৌরীদির হাত ধরে আমরা লড়াই শুরু করেছিলাম। সেদিন অবিভক্ত লোকাল কমিটি এখান থেকে সেই জাপানি স্কুল বাংলা থেকে আমাদের জিতুয়া আমরা পায়ে হেঁটে যাতায়াত করতাম। আমাদের কাছে কিছু ছিল না, কারণ আমরা তখন খুবই অঞ্চলের মানুষ। আমরা ব্যক্তিগতভাবে দারিদ্রতার সাথে লড়াই করে বড় হয়েছি। আমরা সংগ্রাম করেছি এই অঞ্চলের মানুষ সবারই। যে আমি যে এখানে বক্তৃতা করছি, বক্তব্য রাখছি, আমার আশেপাশে এখানে আমি তাদের বড় হতে দেখেছি। তারা অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত লড়াইয়ের মধ্যে দিয়ে তারা বড় হয়েছে। আজকে এক জায়গায় উঠছে। এই অবস্থার সামনে দাঁড়িয়ে আজকে কেন্দ্রের সরকার মোদীর নেতৃত্বে এই সরকারটা, এই যে একটা স্বৈরাচারী সাম্প্রদায়িক দক্ষিণপন্থী সরকার, যে সরকার গোটা ভারতবর্ষে গণতন্ত্রকে বিপর্যস্ত করছে, সাধারণ মানুষের অর্থনীতি, সাধারণ মানুষের জীবন জীবিকাকে বিপর্যস্ত করছে। এই অবস্থার সামনে দাঁড়িয়ে আমাদের সপ্তদশ নির্বাচন, সপ্তদশ বিধানসভার নির্বাচন, এই নির্বাচনে আমাদের সবাইকে লক্ষ্য দেওয়া দিতে হবে। ছাত্র যুবক শ্রমিক মহিলা সর্বস্তরে সরকারি কর্মচারী আমরা যে এখানে আছি সবাই সংযুক্ত মোর্চার পক্ষে বামফ্রন্টের বা সিপিআইএমের বা আমাদের যে আইএসএফ এবং কংগ্রেস ও বামপন্থীদের যে প্রার্থী, সেই প্রার্থীদের সমর্থনে আমরা সংগঠিতভাবে আমাদের যে মতামত, সাধারণ মানুষের যে মতামত, সেই মতামত প্রতিফলিত হবে। কারণ পশ্চিমবাংলার মানুষ এটা বুঝে গেছেন যে এই মমতা সরকারের নেতৃত্বে পশ্চিমবাংলার সাধারণ মানুষের উপকার হবে না। এই মমতা সরকারের নেতৃত্বে বেকার যুবক যুবতীর সংখ্যা পূরণ হবে না। এই মমতা সরকারের নেতৃত্বে এখানকার সাধারণ মানুষের জীবন জীবিকার সমস্যা এর সমাধান হবে না। ফলে আর আজকে ওটা পশ্চিমবাংলায় যে বিভেদের রাজনীতি, যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক খেলা চলছে, দেশটাকে রাজ্যটাকে বিভাজিত করে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে যে রাজনীতি সুতরাং মমতা ব্যানার্জি রয়েছিলেন তাকে পরিবর্তন করেছেন বিজেপি। আর আজকেও দেখছি তারা বসে করছে, সকালে হচ্ছে জোড়া ফুল তো বিকেলে পদ্ম ফুল বড় ফুল। আজকে আপনি কোথায় যাবেন, তাদের বিশ্বাস করবেন, যাদের ভোট দিয়ে পাঠিয়েছিলেন তারা সকাল বেলায় বিকেল বেলায় এদল থেকে ওদল, ওদল থেকে সেদল যাচ্ছে। এবং আপনার যে গণতান্ত্রিক অধিকার আপনি যেটা প্রয়োগ করেছিলেন, যাতে ভরসা করে তারা আজকে গণতান্ত্রিক করছে খেলোয়াড়দের জার্সি বদলের মতো। এইরকম একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী নির্বাচনে বামপন্থীদের যুক্ত করছে।
2 তারিখের পর তোমার অখণ্ড বিশ্রাম। 2 তারিখের পর মমতা ব্যানার্জিকে তো নবান্নে যেতে হবে না, এই বিশ্বাস আমাদের রয়েছে, আছে কি নেই? একদম। তো মমতা ব্যানার্জি অনেক সুযোগ পাবেন, অনেক সময় পাবেন, ওনার পাটা ঠিক হয়ে যাবে। উনি বলেন আবার পায়ে চোট লেগেছে কিন্তু মাথারও স্ক্যান করাতে হয়েছে, এসব তো আমরা জানি না, হতে পারে মমতা ব্যানার্জির জন্য সম্ভব। তো যা যা ওনার শরীরে অসুবিধা রয়েছে সেই সবটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, উনি ভালো হয়ে উঠুন এবং 2 তারিখের পর ওনাকে সুস্থ হওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গের ছাত্রযুব অনেক সময় দেবে, সেই বিশ্বাস ভরসা আমরা আছে। আমরা 2021 সালে যখন নির্বাচনে যাচ্ছি, 10 তারিখ এই এলাকার মানুষ যখন ভোট করতে যাবেন, আমি শুধু বলবো আপনারা কতগুলো কথা ভাববেন, ভোট করার আগে কতগুলো কথা ভাববেন। আমরা তো ভারতের নাগরিক, এই যে আমি আর আপনি, আমরা যে ভোট দিচ্ছি, ভোটের অধিকারটা তো আমরা এমনি এমনি পাইনি। এই ভোটের অধিকারের জন্য বহু মানুষ জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। একটা সময় ছিল যখন ভারত পরাধীন ছিল, ব্রিটিশরা ঠিক করতো আমার দেশের মানুষ তারা খাবে, পড়বে, বাঁচবে কিনা। ব্রিটিশরা ঠিক করতো আপনি কি ভাষায় কথা বলবেন, কি পোশাক পরবেন, কোথায় থাকতে পারবেন কি পারবেন না। তারপরে পশ্চিমবঙ্গের বুকে যে বীররা জন্মেছে, সে কানু হোক, সিংহ হোক, সে মাস্টারদা সূর্য সেন হোক, ক্ষুদিরাম বসু হোক, যারা নিজের জীবন দিয়ে, নিজের প্রাণ দিয়ে, নিজের রক্ত দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করেছেন, তারা যে দেশটার জন্য, তারা যে ভারতের জন্য যে জীবনটা দিলেন, সেই ভারতটা ছিল একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ মানে কিরকম হবে? গণতান্ত্রিক দেশ মানে আমি আর আপনি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি করবো আমাদের রাজাকে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে আমাদের রাজার সাথে নীলমুখী সত্ত্বে। এই গণতন্ত্র মানে হচ্ছে এই যে আমরা সাধারণ মানুষ, যে মানুষগুলো খেতে খাওয়া মানুষ, শ্রমিক, মজদুর, আমার আপনার মতো যে মানুষগুলো, আমাদের নির্ণয় করার অধিকার, আমাদের পছন্দ করার অধিকার, আমাদের রাজা নির্বাচন করার অধিকার। সেই গণতান্ত্রিক দেশের জন্য দেখো হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। আর যখন এই নতুন ভারতটা গড়ে উঠছিল, গণতান্ত্রিক দেশের পাশাপাশি আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ চেয়েছিলাম, মডার্ন কান্ট্রি যেখানে রাষ্ট্র এবং ধর্ম দুটো আলাদা হবে। যখন আমরা মডার্ন রাষ্ট্র বা মডার্ন স্টেট পড়ি পড়াশোনার ক্ষেত্রে একাডেমিতে, তখন আমরা জানি মডার্ন স্টেট ইজ সামথিং ওয়্যার দ্য রিলিজিয়ন এন্ড দ্য স্টেট ইজ ডিফারেন্ট। এর আগে এরকম হতো যিনি চার্চের প্রধান হবে তিনি রাষ্ট্রের প্রধান হবে। যখন আধুনিক রাষ্ট্র তৈরি করা হলো, বলা হলো একটা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, সেই রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, তার নিজের মতো করে ধর্মাচরণ করবে, কিন্তু রাষ্ট্রটা ধর্ম নিরপেক্ষ হবে, রাষ্ট্রটা সবার হবে। এই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশের জন্য যারা প্রাণ দিলেন, তাদের আরো একটা স্বপ্ন ছিল, এই মাস্টারদা সূর্য সেনের মতো, অম্বিকা মুখার্জির মতো, আমার দেশের ভগৎ সিং এর মতো। তাদের আর একটা স্বপ্ন ছিল, এই আমার ভারতটা সমাজতান্ত্রিক দেশ হবে। সমাজতান্ত্রিক দেশ মানে কিরকম? সমাজতান্ত্রিক দেশ মানে আপনি যতটা শ্রম দেবেন, যতটা পরিশ্রম করবেন, ততটাই আপনি মজুরি পাবেন। আপনি একজন সাধারণ কৃষক, সকাল 6টায় বাড়ি থেকে বেরোন, রাত্রি 5টায় বাড়িতে ঢোকেন, আপনি সারা জীবনটা দিয়ে, সারা দিনটা দিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন, অথচ আপনার বাড়িতে খাবার নেই। আপনার বাচ্চাটাকে পলিবল দিয়ে আত্মহত্যা করতে আপনি বাধ্য করেন, কারণ তার পেটে আপনি খাবার দিতে পারেন না। আমরা চেয়েছিলাম সমাজতন্ত্র হলে এই ব্যবস্থাটার বদল করবে। জমি যার লাভঙ্কার আমরা পশ্চিমবঙ্গে করে দেখিয়েছি ভূমি সংস্কারের মধ্যে দিয়ে, যে মানুষ খাচ্ছেন, যে মানুষ শ্রম দিচ্ছেন, তিনি মাথা উঁচু করে বাঁচবেন। আমরা বলেছি যে মজদুররা তাদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে সভ্যতা করে তুললো, এই রাস্তা, এই বাড়ি, এই কলকারখানা, যার রক্তে ঘামে চলে, সেই মজদুর মাথা উঁচু করে বাঁচবে, সেটা পরিশ্রম করবে, পরিশ্রমের দাম পাবে। এইরকম একটা সমাজতান্ত্রিক দেশের কথা আমরা রয়েছি, এইরকম একটা দেশের জন্য ভগৎ সিংরা প্রাণ দিয়েছে। আজকে 2021 সালে আমরা যখন নির্বাচনে যাচ্ছি, এই 3টে মূল যে ভারতের ভিত্তি, স্বাধীন ভারতের ভিত্তি, আপনি ভেবে দেখুন সবটা অক্ষুণ্ণ রয়েছে। আজকে এই গোটা অঞ্চলে যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আপনারা জানেন গণতন্ত্র বলে পশ্চিমবঙ্গে কিছু ছিল না। আমার মা নিজে প্রার্থী ছিলেন, তিনি যখন নমিনেশন দিতে গেছেন, মারধর করা হয়েছে, কিন্তু লালঝান্ডার সৈনিক তো হেরে আসতে জানলেন না, নমিনেশনটা দিয়ে বাড়িতে এসেছিলেন। কিন্তু যেদিনকে নির্বাচন হচ্ছে তৃণমূলের ছোট মেজো বড় গুন্ডা, তার সঙ্গে দোষর পুলিশ রয়েছে, পারেননি। সকাল 6টার সময় মারতে ওই নির্বাচন কেন্দ্র থেকে বার করে দিয়েছিল। আমি জানি আমার বন্ধুরা মেদিনীপুরে থাকে, আমার ইউনিভার্সিটি সিনিয়র ঋষিতাজি, খুব ভালো পড়াশোনায় মেধাবী ছাত্রী, CSIR পেয়েছে। তিনি যখন গেছেন পরীক্ষা নির্বাচনের লাইনে দাঁড়িয়েছেন, 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর জানতে পারলেন তার ভোটটা কেউ দিয়ে দিয়েছে। তিনি যখন জিজ্ঞেস করলেন যে এরকম কেন, আমার গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, আমি তাকে পছন্দ করবো, আমি সেই ভোটটা নেবো, আপনি এলেন কেন? তখন তৃণমূলের দাদারা বন্দুক দেখিয়ে বললেন, বেশি কথা বলে লাভ নেই বোন, বাড়ি চলে যাও, নাহলে কিন্তু খারাপ হবে। ঋষিতাজি পারেননি, বাড়ি ফিরে এসেছিল। আমাদের মনে আছে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে। আমাদের মনে আছে ছেলেটির কথা, পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট লুট করতে গিয়ে ধরা পড়েছিল, মানুষের মায়ের জনরসে মারা গেছিল সে। যখন তার বাড়িতে যাওয়া হলো, বলা হলো যে আপনার
যেত, তৃণমূলের ভোট করতে গিয়ে মারা গেছে। তার মা, সংসার হারানো মা, সে কালকাল করে তাকিয়ে বললো, আমার ছিল তো কোনদিন রাজনীতি করেন, সে তো পড়াশোনা করেছে, এমএ করেছে, বিএড করেছে, 5 বছর বাড়িতে বসে আছে, চাকরি নেই। গেছিল পাড়ার তৃণমূলের কাউন্সিলরের কাছে যে দাদা আমার একটা কিছু কাজ রেখে দাও, বাড়িতে অসুস্থ, মা বাবা এইভাবে তো দিন চলে না। তৃণমূলের কাউন্সিলর 5 চিবাতে বলেছিল, কোনো অসুবিধা নেই, তুই তাহলে আমার ছেলে পিলেদের সঙ্গে থাকিস, বাকি আমি দেখে নেবো। সেই ছেলে পিলেরা তৃণমূলের গুন্ডারা তাকে নিয়ে গেছিল ভোট করতে। ভেবে দেখুন তো, আপনার আমার বাড়ির ছেলেটা, সেটা ওকে মারতে শেখেনি, সেটা ওকে খুন করতে শেখেনি, সেটা জানলে কি করে ভোট করতে হয়, সেটা জানে না কোনো মানুষকে কি করে মারতে মারতে ঘর থেকে বার করে দিতে হয়। যখন তার উপর আক্রমণ হয় সে বাঁচতে পারেনি, মারা গেছিল। আপনি যদি না চান, আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের অবস্থা ভবিষ্যতে একই রকম হোক, তাহলে এই 10 তারিখ আসুন এবং সংযুক্ত মোর্চার প্রার্থী দিয়ে মমতা ব্যানার্জিকে বলে দিন, পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আপনার অগণতান্ত্রিক যে এই দেশ, আপনার অগণতান্ত্রিক যে রাজ্য, এই রাজ্যের মাথা নিচু করে পারবে না, মাথা উঁচু করে পারবে। প্রতিদিন ছুটি আপনাকে চ্যালেঞ্জ করবে, আমরা আর মাঠে বাড়ি তুলব না, আমরা মাঠে বাড়ি তুলব না, লাশে বাড়ি তুলব না। এবার যদি ঈদ মারে তার চেয়ে বড় পাটকে আমরা মারবো। এই বিশ্বাস, এই ভরসা, এই স্বপ্ন নিয়ে আমরা এসেছি। আমরা কংগ্রেস মহিদুল আলী মির্জার কংগ্রেস, যে কংগ্রেস মহিদুল আলী মির্জা আমার আপনার পরিবারের জন্য, সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের দাবিতে কলকাতায় গেছিল। আর মমতা ব্যানার্জির পুলিশ, মহামাটি মানুষের নেত্রী, পশ্চিমবঙ্গের নাকি উনি মা, কত কোটি মানুষের মা, মানে এরকম মা যেন আর কাউকে ভগবান না দেন। এমন মা যিনি 31 বছর ছেলেকে পিটিয়ে খুন করলেন রাস্তায়। আমরা দেখেছি ওই ছোট্ট বাচ্চাটা চোখের জল, যে ছোট্ট বাচ্চাটা তার বাবার নিকট দেহ দেখে হাপুস টানে কাঁদছিল, আর বাবা জিজ্ঞেস করছিল আব্বু আমাদের করে নিচ্ছে না কেন, আব্বু চোখ খুলে তাকাচ্ছে না কেন, আব্বু একদিন পর বাড়িতে এসছে, আব্বু কথা বলছে না কেন। আমরা দেখেছি কংগ্রেস মহিদুল আলী মির্জার মা, কংগ্রেস মহিদুল আলী মির্জার দেহের চোখের জল। আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, এসএফআই ডিওয়াইএফআইরা, যারা এই একই দিন কংগ্রেস মহিদুল আলী মির্জার সঙ্গে নবান্ন অভিযানে গেছিলাম, আমরা মরদেহ ছুঁয়ে শপথ করে এসেছি, আগামী 2021 সালে যখন নির্বাচন হবে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ব্যালটে আমরা কংগ্রেস মহিদুল আলী মির্জার বদলা নেব। বিশ্বাসটা রয়েছে, কারণ আজকের যে লড়াইটা 2021 সালের লড়াইটা, এটা ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। আমরা দেখেছি আমার যে ব্যাচমেট ছিল, আমার যারা কাছের বন্ধুরা ছিল, আমি যখন দিল্লি থেকে কলকাতায় আসতাম, আমার বন্ধু ছিল না কেউ, আমার দেখা করার কেউ নেই, কারণ প্রত্যেকে বাইরে থাকে, কেউ ব্যাঙ্গালোর, কেউ মুম্বাই, কেউ হায়দ্রাবাদ, প্রত্যেকে কাজের জন্য তার অসুস্থ মা বাবা, বৃদ্ধ মা বাবাকে সাথে বাইরে যেতে বাধ্য হয়েছে। কারণ বিগত 10 বছরে মমতা ব্যানার্জি অনেক কিছু ফিরে কাটলেও একটা কারখানায় ফিরে কাটেনি। বিগত 10 বছরে মমতা ব্যানার্জি অনেক অনুদান দিলেও ক্লাবকে অনুদান দিয়েছে, পয়সা ছিল না। কারণ উনি চান না আমার আপনার বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচুক। আমরা যদি পড়াশোনা করে চাকরি পেয়ে যাই, সরকারি চাকরি পাই, ভালো মাইনের চাকরি পাই, মাথা উঁচু করে বাঁচি, তাহলে তো আমরা কেউ তৃণমূল দাদার কাছে যাবো না, তৃণমূলের কাউন্সিলের কাছে গিয়ে বলবো না দাদা আমার একটুখানি রোজগারের ব্যবস্থা করে দাও। তাহলে তো আমরা দাদার অনুগামী হবো না, দিদির অনুগামী হবো না। পশ্চিমবঙ্গের ছাত্র যুব এবার ভেবে নিয়েছে, অনেক হয়েছে দাদার অনুগামী, দিদির অনুগামী। আমরা কোনো দাদার অনুগামী না, দিদির অনুগামী না, আমরা লাল ঝান্ডার অনুগামী, আমরা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের অনুগামী, আমরা প্রত্যেকের দেশের অধিকারের অনুগামী। মমতা ব্যানার্জিকে, বিজেপিকে এই 2021 সালের নির্বাচন, সেটা আমরা ভালো করে বুঝিয়ে দেবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু দুটো কথা বলে শেষ করা। যারা মমতা ব্যানার্জির অত্যাচারে, মমতা ব্যানার্জির আক্রমণে অতিষ্ঠ, আমরা জানি না। আমি যখন আমার রাজনীতি শুরু করি কলকাতার আশুতোষ কলেজে, আমার প্রথম যে মোলাকাত হয় সেটা মমতা ব্যানার্জির গুন্ডা। আপনারা জানেন আশুতোষ কলেজ মমতা ব্যানার্জি উঠোনে প্রতিদিন আমাদের উপর আক্রমণ হতো। আমি দেখেছি মমতা ব্যানার্জির গুন্ডারা কি করতে পারে, আমি জানি, তোমরা আপনারাও জানেন, কারণ প্রতিদিন তার সঙ্গে আপনারা লড়াই করছেন। এখন এই লড়াই করতে করতে যখন আমরা ক্লান্ত, তখন অনেকে লাগবে যারা আমাদের সমর্থক, বামপন্থীদের সমর্থক, এতদিন পর্যন্ত লাল ঝান্ডাকেই ভোট দিয়ে এসছেন, তাদের একটু মনে হয়েছিল যে বামপন্থীরা বোধ হয় পারবে না, এবার একটু বিজেপিকে বলবি, বিজেপি হয়তো একটুখানি তৃণমূলকে টাইট দেবে। আচ্ছা কোন বিজেপি তৃণমূলকে টাইট দেবে বলুন তো? মুকুল রায়। কিন্তু কিছুদিন আগে তিনি তৃণমূলের নেতা ছিলেন, মমতা ব্যানার্জির পিছনে টাকা নিয়ে ঘুরত, দেড়মন্ত্রী ছিলেন। সেই তৃণমূলের মুকুল রায় তৃণমূলকে টাইট দেবে না, শুভেন্দু অধিকারী, মানে দেখে অবাক হয়ে গেছি আমি। কিছুদিন আগে পর্যন্ত তিনি বলছিলেন যে বিজেপিকে আমি বাংলা ছাড়া করবো, সে দেখে আজকে টিকা টিকা লাগিয়ে বলছে জয় শ্রীরাম, বিজেপির মতো ভালো পার্টি নাকি দুটো নেই। আপনার যে বিধায়ক বৈশালী কালিয়া এতদিন পর্যন্ত কোনো দুঃশব্দ করেননি, হঠাৎ নির্বাচনের আগে ওনার হাসপাস করতে লেগেছে। মানে তো নতুন রোগ হয়েছে। আমরা করোনা শুনলাম, করোনাতে শ্বাসকষ্ট হতো, করোনার শ্বাসকষ্ট হলে
কাজটা আছে সেগুলো করে দাও। তাই আমরা বলছি ভুল করলে লাভ নেই, যদি দিন বদল করতে হয় তাহলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়যুক্ত করতে হবে, বিপুল ভোটে সরকার করতে হবে, কারণ আমরাই একমাত্র পারবো। তৃণমূলকেও আমরা সহায়তা করতে পারবো, বিজেপিকেও আমরা সহায়তা করতে পারবো। বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল যারা এই ভারতের যে ধর্মনিরপেক্ষ আধার, সেই আধারটাকে ভেঙে দিতে চায়, যারা প্রতিদিন চায় আমি আপনি মানুষ না হয় হিন্দু মুসলমান শিখ জৈন অমুক জাত তমুক জাত হয়ে যায়, যারা প্রতিদিন চায় আমার পরিচিতি নিয়ে রাজনীতি করতে, আমাকে আপনাকে ওরা বজরং দলের সেনানি বানাবে, আমাকে আপনাকে ওরা গোরক্ষক সমিতির সেনানি বানাবে, যার কাজ হবে মানুষ মারা, যার কাজ হবে মানুষ খুন করা। আর ওদিকে অমিত শাহের ছেলে সে গিয়ে বিসিসিআই সভাপতি হবে। আপনি যদি না চান আপনার পরিবারের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে এইরকম ছেলে খেলা হোক, তাহলে বিজেপিকেও রুখতে হবে এবং তার দোষর তৃণমূলকেও রুখতে হবে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি দুই ভাই, জগাই বাঁধাই। মানে আমরা বলি যদি কাউকে বিজেপি জয়েন করতে হয় তাহলে তাকে তৃণমূল করতে হবে, কারণ আমরা বড় ফার্মে যাওয়ার আগে ছোট ফার্মে ইন্টার্নশিপ করি, তো লোকে আগে তৃণমূল জয়েন করে, সেখান থেকে শেখে কি করে চুরি করতে হয়, বাটপারি করতে হয়, ঘুষ খেতে হয়, দুর্নীতি করতে হয়। তারপর যখন পাকা চোর, পাকা ডাকাত, পাকা দুর্নীতিবাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিজেপি জয়েন করে। তাহলে এই যে দুই দল, এই যে এ টিম এবং বি টিম, যাদের মধ্যে এতটুকু পার্থক্য নেই, তাদের যদি হারাতে হয় তাহলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের উপর আপনাকে ভরসা রাখতে হবে। যে শেষ কথা বলে আমি আজকের আমার এই ছোট্ট বক্তব্য শেষ করবো, যেটা ছোট্ট হয়নি, একটু বড় হয়ে গেছে। আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি, আজকে তো যখন মমতা ব্যানার্জি আসছেন এবং নরেন্দ্র মোদী আরো বেশি করে বলতে চাইছেন যে ওপার বাংলার যে হিন্দু মানুষ তাদের জন্য নরেন্দ্র মোদী খুব মন কাঁদে, ওপার বাংলা থেকে যে হিন্দু মানুষেরা এসছে তাদের জন্য নরেন্দ্র মোদী কিছু করতে চান, ওই কারণে এনআরসি আসছে, ওই কারণে সিএ আসছে। আচ্ছা, আমরা যদি রিফিউজি পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা যদি আমার দাদুদের, আমাদের একটু উপরের যে জেনারেশন, যে প্রজন্ম, তাদের যদি একটু জিজ্ঞেস করি, আচ্ছা যখন তারা তাদের বাড়ি ঘর সমস্ত কিছু ফুলিয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে এসেছিল, আমাদের সঙ্গে কে ছিল? আমি আমার দাদু ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ তোমাকে তোমার ধর্মের জন্য তুমি হিন্দু এই কারণে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে আসতে হলো, তাহলে তুমি পশ্চিমবঙ্গে আসার পর, ভারতে আসার পর হিন্দু রাষ্ট্র চাওনি কেন? কতজন জবাব দিয়েছিল দেশ মানে কি, দেশ মানে কি একটা মানচিত্র, দেশ মানে কি একটা কাঁটাতার, দেশ মানে তো আমি আর তুমি, দেশ মানে তো আমার ছোট্ট উঠোনটা যে উঠোনে আমি প্রথমবার হেঁটেছি, দেশ মানে আমার বাড়ির সঙ্গে পুকুরটা যেখানে আমি সাঁতার কাটা শিখেছি, দেশ মানে আমার বন্ধু মুসলমান ছেলেটা যার সাথে আমি স্কুলে গেছি, ফুটবল খেলেছি, মাছ ধরেছি, দেশ মানে তুমি সবটা। আমি যখন বাংলাদেশ ছেড়ে আসি, বরিশাল ছেড়ে আসি, বাইশালের গ্রাম ছেড়ে আসি, আমার খুব কষ্ট হয়েছিল, আমার খুব যন্ত্রণা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে আসার পর বুঝলাম আমার ধর্মের কারণে আমাকে দেশ ছাড়তে হয়নি। কারণ আমরা যখন রিফিউজি ক্যাম্পে থাকছিলাম, যখন আমাদের মাথার উপর ছাই ছিল না, পেটে খাবার ছিল না, যখন প্রতিনিয়ত আমরা বেঁচে থাকার জন্য লড়াই করেছিলাম, আমি দেখিনি কোনো হিন্দু মহাসভাকে জয় শ্রীরাম বলে আমার কাছে এসে বলতে যে বাবু তুমিও তো হিন্দু, আমিও তো হিন্দু, আসো না আমার ঘরে থাকো। আমি দেখিনি কোনো শ্যামাপ্রসাদ মুখার্জিকে, কোনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এই রিফিউজি পরিবারগুলোর পাশে এসে দাঁড়াতে আর বলতে বাবু তুমিও তো হিন্দু, আমিও তো হিন্দু, জয় শ্রীরাম, এসো না আমার বাড়িতে একটু থেকে যাও। ওই কঠিন সময়, আমার বেঁচে থাকার সময় যদি কোনো ঝান্ডা আমার সঙ্গে ছিল, সেই ঝান্ডাটার রং লাল, তাই জীবনের শেষ বিন্দু পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ঝান্ডার সঙ্গে গদ্দারি করবো না। খুব গর্ব হয় বলতে, খুব গর্ব হয় বলতে। আজকে যখন প্রতিনিয়ত শীত দ্বারা বিক্রি হতে দেখি, কেউ টাকার লোভে বঞ্চিত করলে এই দল থেকে ওই দলে যান, আমরা খুব গর্ব করে বলি আমরা যে পরিবার থেকে আসি। আমার দাদু 18 বছর বয়সে যে লাল ঝান্ডাটা ধরেছিলেন, 80 বছর বয়সে যখন উনি মারা গেছেন, ওটা বুকের উপরে লাল ঝান্ডাটা জয় জয় করে চলছিল। মাথা উঁচু করে মানুষটাকে মারতে হয়নি। আমরা যারা ওই পরিবারগুলো থেকে আসি, আমাদের কাছে অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় রেসপন্সিবিলিটি। আমাদের প্রমাণ করতে হবে আমাদের পূর্বসূরীরা যা করেছেন আমরা তাদের সঠিক উত্তরসূরি কিনা। আমাদের প্রমাণ করতে হবে যে মানুষগুলো এই পুঁথি কাঁটাতারের দাবি নিয়ে প্রতিনিয়ত নিজের বাড়ি ফিরে আসার যন্ত্রণা নিয়ে, দুঃখ নিয়ে, নিজেদের আইডেন্টিটিকে, নিজেদের পরিচিতিকে কারণ রাজনীতি হতে দিলেন না, মানুষের খিদের জন্য, মানুষের ভাতের জন্য যারা লড়লেন, আমরা সঠিক উত্তরসূরি হিসাবে সেই জাতের বিরুদ্ধে ভাতের লড়াইয়ে এগিয়ে যেতে পারবো কিনা আমার বিশ্বাস আছে, আমার দৃঢ় বিশ্বাস আছে। পশ্চিমবঙ্গের ছাত্র যুবক কোন ধর্মের নামে, জাতের নামে ভোট করবে না, কাজের নামে ভোট করবে, শিক্ষার নামে ভোট করবে এবং নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি যে মিথ্যের খেলা, সেই মিথ্যের বিপদনা ছিঁড়ে ফেলে দেবো। এই বিশ্বাস এবং ভক্তের বক্তব্য শেষ করবো। সুপ্রিয় খেলা ধন্যবাদ, শ্রমিক মোর্চা জিন্দাবাদ। ডাবলি আছে তো